ভারতীয় গণতন্ত্র, ভারতীয় সুপ্রিম কোর্টকে তো আজকে আমাদের মানে প্রাক্তন চিফ জাস্টিস তো একটা সস্তার আইটেম নাম্বারে পরিণত করে দিয়ে গেল। এবং মানে চন্দ্রচূড় এত বড়ই ফ্লপ করেছেন, সিবিআই তো নিজের অফিস থেকে বসে বসে পরপর 4টে মেমো লিক করিয়ে দিল। তাহলে বাকি কথাগুলো সিবিআই কে দিয়ে লিক করালেই হয়, তাহলে নিজেরাই জানতে পারবে। নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট যে শিরদাঁড়াটা দেখাতে পারেনি, সেই শিরদাঁড়াটা হচ্ছে নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট যেরকম বুলডোজার করে ওই বাড়ি ভেঙে দেয়, সেই রকম ওই বুলডোজার হাসপাতালের সামনে দাঁড় করিয়ে একটা কথা বলা উচিত ছিল। দ্য ফার্স্ট টাইম আমি তোমার কাছে স্বীকার করি যে সিবিআই এই ইনভেস্টিগেশনে নেবে, তার 10 দিনের মধ্যে কোনো একটা অজ্ঞাত কারণে আমায় ফোন করেছিল, এবং আমাকে ফোন করে তারা বলেছিল আমার অন্যায় নিও না, আজকে কিছু অপ্রিয় কথা শুনতে হবে। আজকে তৃণমূল এসে যেটা করছে, কালকে বিজেপি এলে একই জিনিস করবে, পরশুদিন সিপিএম এলে বোধহয় আরো 3 গুণ বেশি করে। প্রথম প্রশ্নটাই করবো যে মালদায় ইতিমধ্যে একজন বিশিষ্ট আইনজীবীর সাথে দেখা করলেন অভয়ার মা বাবা, এবং তারা দাবি করছেন যে সঞ্জয় রায়কে সামনে দাঁড় করিয়ে প্রকৃত দোষীকে কোথাও গিয়ে আড়াল করা হচ্ছে, কারণ স্নিফার ডগ দিয়ে তদন্ত করা হলেও তার কোনো তদন্তই, কোনো তথ্য এখনো জমা দেওয়া হয়নি, এমনকি সেই তথ্য তাদেরকেও জানানো হয়নি, যদিও তাদের আইনজীবী রিট ট্রায়ালের আবেদন জানাতে চলেছে। সত্যি কি কোনো লাভ হবে, কি বলবেন? দেখো, এটা আমাদের সমকালীন সময়ের বোধহয় যতটাই দুঃখকর ততটাই একটা লজ্জাস্কর ঘটনা আমাদের পক্ষে। এবং দুঃখ এবং লজ্জাটা কোথায় সেটা বুঝতে হবে। দুঃখ এবং লজ্জাটা সেইখানেই যে যেখানে আমরা আজকে 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে একটি 31 বছরের মেয়ের মৃত্যু তার কর্মক্ষেত্রে, সেই ব্যাপারটাকে আমরা একটা ক্রাইম হিসেবে যদি তার একটা সোজাসুজি তার একটা তদন্ত করার ক্ষমতা, স্বচ্ছতা, আমাদের একটা বুদ্ধি বা সেখানে আমাদের মরাল কারেজ না থাকে। এখন আমি তোমাদের বলবো যে আজকে যেমন এই মুভমেন্টের পিছনে মানুষের কাছে এই মুভমেন্টের সম্বন্ধে অনেক কিছু কথা তোমাদের ডিজিটাল মিডিয়া, মেনলাইন মিডিয়ার মধ্যে দিয়ে পৌঁছেছে। মানুষের মধ্যে যেন একটা হতাশা আছে, একটা বিরক্তি আছে, হয়তো কোথাও তার ফাঁকে ফাঁকে কোথাও বিন্দুমাত্র আশা থাকলেও আছে। কিন্তু পৌলমী, আজকের পরিস্থিতিটা হয়তো গত দিন 15-র মধ্যে পরিস্থিতিটার অনেক পরিবর্তন হয়েছে। কেন পরিবর্তন হয়েছে? যে কথাটা আজকে আমাদের ওই টেলিভিশনের কলতলার ঝগড়ার মধ্যে থাকতো, যে কথাটা তোমার মনের মধ্যে থাকতো, পডকাস্টারদের মনের মধ্যে থাকতো, চায়ের দোকানের মনের মধ্যে থাকতো, সেই কথাটা আজকে শিয়ালদা কোর্টের জাস্টিস তিনি তার 172 পাতার জাজমেন্টে তার অ্যাবসলিউটলি একটা অ্যাকিউরেট ভাবে, সিস্টেম্যাটিক ভাবে আজকে এই কোলাহল, কিচিরমিচির, আক্ষেপ, বিদ্রোহ, বিপ্লব, অনশন সমস্ত কিছুর একটা সারমর্ম তিনি দিয়েছেন তার সেই 172 পাতার জাজমেন্টের উপরে। যদি একজন অতি সাধারণ মানুষ হিসেবে আমার এইটুকু একটা রিকোয়েস্ট বা অনুরোধ কারো কাছে থাকে, সেই রিকোয়েস্টটা হলো যে আমরা ওই পলিটিক্যাল পতাকাগুলো, রাজনৈতিক ফ্ল্যাগগুলো, আমরা কে কোন দলের বাক্সের মধ্যে বসে আছি, আমরা কে কোন মিডিয়া চ্যানেল কোন মেন লাইন ফলো করে গেছে, এই যে একটা আবেগের সুনামির মধ্যে দিয়ে একদিকে আবেগ আরেক দিক দিয়ে আমাদের ওবিডিয়েন্স, এবার আমাদের বুঝতে হবে যে জিনিসটা একটা লিগালি ডকুমেন্টেড জায়গায় এসে পৌঁছেছে। সেখানে যারা আজকে এই লিগাল ব্যাপারটাকে এগিয়ে নিতে চাইছেন, আজকে অভয়ের বাবা মা চাইছেন, অন্যান্য যারা সঞ্জয় রায়ের পক্ষে যারা সওয়াল করছেন তারাও আছেন, ডক্টরসদের হয়তো কিছু লিগাল রিপ্রেজেন্টেশন থাকবে, তাদের সবার কাছে কিন্তু একটা অনুরোধ যে প্লিজ, আজকে যখন বিভিন্ন চ্যানেল, বিভিন্ন লেখালেখি, কথাবার্তার মধ্যে দেখছি যে 5 জন উকিল 5 রকমের কথা বলছেন, তখন কিন্তু আশার থেকে ভয়টা বেশি বেড়ে যাচ্ছে।
এমন একটা পরিস্থিতি যদি আবার এসে বসে যে একটা গাড়িকে 5টা ঘোড়া 5 দিকে টেনে নিয়ে যাবার চেষ্টা করছে, তাহলে যেভাবে, আমার অন্যায় নিও না, হ্যাঁ, আজকে কিছু অপ্রিয় কথা শুনতে হবে, ঠিক যেমন ল্যাক অফ ডিরেকশন এবং ল্যাক অফ স্ট্র্যাটেজির জন্য ডক্টরস মুভমেন্টটা আপাতত খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, আজকে সেই সেই আজকে একটা হতাশ পরিণতি যেন লিগ্যাল মুভমেন্টটার না হয়। যারা যারা এই জিনিসটার একটা লিগ্যাল কালমিনেশন চাইছেন, তারা কেন চাইছেন? তারা চাইছেন তৃণমূল নিপাত যাক? না, তার জন্য নয়। তারা চাইছেন যে সেই 31 বছর মেয়েটির রেপ বা মার্ডার অর বোথ, তার একটা তার একটা একটা তার একটা আন্ডারস্ট্যান্ডেবল ইনভেস্টিগেশন হোক, তার জন্য। তাহলে আমাদের একটা একটা সোজাসুজি সোজা সাপটা কনসিস্টেন্ট মেন লাইন লিগ্যাল স্ট্র্যাটেজি ধরতে হবে। 5জন সিনিয়র সিনিয়র উকিল 5জন বিভিন্ন বিভিন্ন কথা বললে অসুবিধা হবে। আজকে অনেকের হয়তো এটা বুঝতে কষ্ট হবে, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে বিভিন্ন ফোরামের মধ্যে আমি বহু সিনিয়র লয়ারদের সঙ্গে কথা বলেছি, তাদের নাম বলছি না এখানে, এবং সেই সিনিয়র লয়ারদের মধ্যে একজনও বুঝে উঠতে পারেনি যে কিভাবে একটা রেপ অ্যান্ড মার্ডার ইনভেস্টিগেশনের সঙ্গে ওভারঅল হেলথ সার্ভিস রিফর্মের এজেন্ডাটাকে মিলিয়ে আমরা একটা সামগ্রিক অ্যাটম বোমা হাতে নিয়ে লোফালুপি করার কথা ভাবছিলাম। সেটা হয়তো আমাদের একটা একান্ত বাসনা হতে পারে, কিন্তু সেই এজেন্ডা, সেই পয়েন্ট অফ ভিউ সারা ভারতবর্ষ বা বৃহত্তর প্রেক্ষাপটে দ্যাট ওয়াজ নট শেয়ার্ড বা অ্যাপ্রিসিয়েটেড বাই এনিবডি। কেউ সেটা বুঝে উঠতে পারে। তাহলে এখন আমাদের এই পারস্পরিক কোলাহল, কিচিরমিচির, টেলিভিশনের ঢিল ছড়াছড়ি, চায়ের দোকানের মধ্যে একেবারে আস্তিন গুটিয়ে ঝগড়া করার ফেজটার পরে আমরা একটা লিগালি অথেন্টিকেটেড ফেজে এসছি, এবং যারা এই আইনি পদক্ষেপ নিচ্ছেন তাদের বুদ্ধি খরচা করে একটা কনসিস্টেন্ট যে উপায়ে গেলে ইট উইল মেক লিগ্যাল সেন্স, সেই উপায়ে তারা এগিয়ে যাক। আমাদের এই যে আমরা মানুষকে নামতে দেখেছি, মানুষের একটা ঢল বয়ে গেছিল, রাত জাগা ইত্যাদি ইত্যাদি, দিজ আর দ্য সাকসেসেস অফ দ্য মুভমেন্ট। এই মুভমেন্টের ফেলিয়ার কি ছিল? এই মুভমেন্টের প্রথম ফেলিয়ারের মধ্যে ছিলাম আমরা ডাক্তাররা। কেন? আবার আমি পুনরাবৃত্তি করব যে আমরা এই জাস্টিসের সঙ্গে যে থ্রেট কালচার ব্যাপারটাকে যতটা আমরা প্রায়োরিটি দিয়েছি, আজকে তুমি চিন্তা করে দেখো তো, যে তুমি ধরে নাও সমাজ একেবারে তোলপাড় হয়ে গেল, তুমি এমন প্রেশার ক্রিয়েট করলে, তৃণমূল গভর্নমেন্ট রবিবার দিন রিজাইন করে গেল। তৃণমূল গভর্নমেন্ট যদি রোববার দিন রিজাইন করে সোমবার দিন বিজেপি গভর্নমেন্ট আসে, তাহলে তৃণমূলের থ্রেট কালচার উইল বি রিপ্লেস বাই বিজেপি's থ্রেট কালচার। ঠিক যেমন এক সময় সিপিএম এর থ্রেট কালচার ওয়াজ রিপ্লেসড বাই তৃণমূল থ্রেট কালচার, ঠিক সেই রকম তৃণমূলের থ্রেট কালচার উইল বি রিপ্লেসড বাই বিজেপির থ্রেট কালচার। কারণ একটা ইম্যাচিওর ডেমোক্রেসি যার চেকস অ্যান্ড ব্যালেন্সেস উইক, সেখানে বারবার বারবার এই থ্রেট কালচার বিভিন্ন ভাবে আসবে। উত্তরপ্রদেশ হলে আসবে, তামিলনাড়ু হলে আসবে, মহারাষ্ট্র শিবসেনার থ্রেট কালচার দেখেছে, আমরা কংগ্রেসের থ্রেট কালচার দেখেছি, আমরা সিপিএম এর থ্রেট কালচার দেখেছি, হয়তো এখন আমরা তৃণমূলের দেখছি, ভবিষ্যতে হয়তো অন্য কারো দেখতে পাবো। দ্যাট ওয়াজ অ্যান ইম্যাচিওর এজেন্ডা, যে এজেন্ডার মধ্যে কোনো রকম ফরমেটিভ স্ট্র্যাটেজি ছিল না। এবং ধীরে ধীরে সেই এজেন্ডাগুলো যখন কিছু কিছু রাজনৈতিক দলও নয়, কিছু কিছু রাজনৈতিক গোষ্ঠী যখন সেই এজেন্ডাগুলোকে তারা প্রসেস করতে শুরু করলো, তখন কি হলো? তখন আমরা দেখলাম সেই নবান্নের মিটিং, যেখানে কোথায় জাস্টিস, সেখানে 13টা কমিটি, 14টা ক্লজ, এই নিয়ে কথা বলতে বলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তারা একেবারে কিস্তিমাত হয়ে সেই মিটিংটা থেকে ফিরে এলেন। কোথায় এখন আমাদের মেডিকেল কাউন্সিলের এজেন্ডা, কেউ বলতে পারবেন? এই যে আমরা একটা প্লেন ল অ্যান্ড অর্ডার এজেন্ডাটাকে পিছনে ফেলে রেখে আমরা যে এগিয়ে গেছিলাম যে ফিনাইল দিয়ে ধুয়ে আপনি মেডিকেল কাউন্সিলকে পরিষ্কার করে দেবেন, কোথায় ফিনাইল আর কোথায় মেডিকেল কাউন্সিল?
আপনি যে বলেছিলেন যে আপনি জায়গায় জায়গায় বিভিন্ন পলিটিক্যাল গ্রুপস অফ পাওয়ারকে আমাদের গণতন্ত্র থেকে কোনো দিন আপনি সরাতে পারবেন না। একটা গভর্নমেন্ট হেরে গেলে যতদিন না পরের গভর্নমেন্ট আসে তার মধ্যে যদি 15টা দিন সময় পান, ওই 15টা দিন আপনার মনে হবে আপনি হয়তো কোনো মস্তানির থেকে দূরে আছেন, না হলে আপনার নীল মস্তানি কখনো গেরুয়া মস্তানি হবে, কোনো গেরুয়া মস্তানি সবুজ মস্তানি হবে। দিস সাইকেল উইল রিপিট ইটসেলফ। তাহলে আমাদের দ্যাট ওয়াজ ডেফিনেটলি অ্যান এরর, এবং এইটাকে আমরা সংশোধন করতে পারিনি। কেন করতে পারিনি? তার একটা দায় কিন্তু আমাদের মিডিয়াকে নিতে হবে। কারণ আমাদের মিডিয়া, তারা হয়তো ভালো মনে করে, তারা আমাদের এই যে জুনিয়র ডাক্তারদের আবেগ, বিভিন্ন ডাক্তারদের ফোরামের মধ্যে যে আবেগ, ধুম করে তারা অনশনে চলে গেলেন। গড অ্যালোন নোস কেন অনশনে গেলেন, কিসের কি ভেবে গেলেন। কিন্তু এখন আবার আমি বলবো যে দল হিসেবে নয়, গোষ্ঠী হিসেবে নয়, তৃণমূলের তো আমার মনে হয় তৃণমূলের একটা সুইসাইডাল এজেন্ডা হচ্ছে যে তৃণমূল কেন বারবার, যে একা সঞ্জয় রয় হলে সেটা তৃণমূলের পার্টি লাইন, এবং একাধিক লোক ইনভলভ হলে সেটা তৃণমূলের অ্যান্টি লাইন, তৃণমূল কেন এটাকে আত্মঘাতীভাবে এই লাইনটাকে সাপোর্ট করছে? একদমই। আমার একটা প্রশ্ন থাকে, আমাদের 11 কোটি মানুষের মধ্যে আমি ধরে নিলাম যদি 4 কোটি মানুষ তৃণমূলকে সাপোর্ট করেন, সেই 4 কোটি মানুষের ওপর কি তৃণমূলের কন্ট্রোল আছে? নেই। তাহলে তৃণমূল অ্যাডমিনিস্ট্রেশনকে তো একদিন না একদিন স্বীকার করতেই হবে যে হতে পারে এই হাসপাতালের মধ্যে 10টা 12টা 15টা লোক ছিল, তাদের মধ্যে কিছু গুন্ডা এলিমেন্টস ছিল যারা কুকীর্তিগুলো হয়তো করছিল, এগুলোকে সাপোর্ট করছিল, এবং আমি তাদের এগেনস্ট অ্যাকশন নিচ্ছি। এই যে গোয়ার্তুমিটা তৃণমূল করছে এই সময়ের মধ্যে, তাদের বিভিন্ন কথাবার্তার মধ্যে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মধ্যে, এটা কি তারা নামতা মুখস্থর মতো একটাই কথা বলে যাচ্ছে যে সঞ্জয় রায় যদি একা হয় সেটা তৃণমূলের লাইন, একাধিক লাইন থাকলে সেটা নন তৃণমূল। দিস ইজ হাইট অফ ইম্যাচিউরিটি। আজকে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সম্মান, রেসপেক্ট, বিশ্বাস বহু গুণ বেশি পাবে যদি তৃণমূল এসে বলতে পারেন যে হ্যাঁ, বিচারে যদি দাঁড়ায় যে একাধিক লোক, এর মানুষ ডাক্তাররা হোক, হাসপাতাল কর্মীরা হোক, এর মধ্যে যুক্ত, এবং তারা তৃণমূলের সঙ্গে তার বিন্দুমাত্র কোনো সম্পর্ক ছিল, আমরা প্রত্যেকের এগেনস্টে অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নেব। তাহলে মানুষের যে বিশ্বাস, মানুষের যে রেসপেক্ট আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এবং তৃণমূল কংগ্রেসের প্রতি, সেটা বহু গুণ বৃদ্ধি পাবে। আর আমাদের ডাক্তার হিসেবে বুঝতে হবে যে আমাকে কি, যে আজকে আর কত শাক দিয়ে মাছ ঢাকবো আমরা, যে আমার তো মনে হয়েছিল যে কখনো কখনো এই অভয়ার জাস্টিসের থেকে কিভাবে আমরা আবার ওই স্টুডেন্ট ইলেকশন ফিরে পাবো, কি করে আমরা নিজেদের দল এবং নিজেদের গোষ্ঠীগুলোকে বিভিন্ন বিভিন্ন কলেজে, মেবি স্টুডেন্টস ইলেকশন ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু, কিন্তু সেই সময় আমাদের বিচার বুদ্ধি আমাদের হয়তো বলতে পারতো যে জাস্টিস ওয়াজ মোর ইম্পর্টেন্ট দ্যান আমাদের স্টুডেন্ট পলিটিক্যাল এজেন্ডা অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। আর এখন পুরো ব্যাপারটা যে স্টেজে দাঁড়িয়ে আছে, সেই স্টেজে আবার ওই যে বলে না, বাঙালিকে হয় অর্ধেক সময় আমাশায় ছুটে বেড়ায়, না হলে আবেগে ছুটে বেড়ায়, এবং আমাশা এবং আবেগের মধ্যে এক জায়গায় দাঁড়িয়ে বুঝতে হবে যে এখন আমাদের কেবল রাগ নয়, হতাশা নয়, পার্টি লাইন নয়, আমাদের পুরো ব্যাপারটা ইজ এ লিগালি ডকুমেন্টেড এজেন্ডা ইন 172 পেজেস। এবার সেই জিনিসটার ওপরে ভর করে কিভাবে পরপর লিগ্যাল স্টেপস গুলো নেওয়া হবে, এইটা ঠান্ডা মাথায় আমাদের এখন বুঝতে হবে। বুঝতে হবে। আর আমরা ডাক্তাররা বা আমাদের যারা জুনিয়ররা গেছিলেন, তাদের বুঝতে হবে এই মুহূর্তে যে তাদেরও তাদের প্রায়োরিটি চুজ করার সময় এসেছে, যে তারা জাস্টিস এজেন্ডাটাকে প্রাধান্য দেবেন, না নিজেদের ওই থ্রেট কালচার এজেন্ডাটাকে কেউ কখনো সংগঠিতই করতে পারেনি।
কি ডকুমেন্টেশন আছে, কোথায় আমরা ডকুমেন্টেশন করেছি যে কোন কোন জায়গায় কি কি এক্সট্রা কনস্টিটিউশনাল। আমাকে যদি একটা জিনিসকে এক্সট্রা কনস্টিটিউশনাল বলতে হয় তাহলে আমাকে জানতে হবে কনস্টিটিউশনাল ওয়েটা কোনটা। এবং এই আমাদের মতো একটা একটা হাফ ম্যাচিওর ডেমোক্রেসি, ইন্ডিয়া ইজ অ্যান ইমপারফেক্ট ডেমোক্রেসি। যে কোনো ওয়েবসাইট, যে কোনো উইকিপিডিয়া খুঁজে বার করো, আমাদের মতো এই আধখাঁচা হাফ টোটালিটেরিয়ান হাফ ডেমোক্রেসিতে এই সাইকেল রিপিট করবেই। আজকে তৃণমূল এসে যেটা করছে, কালকে বিজেপি এলে একই জিনিস করবে, পরশুদিন সিপিএম এলে বোধহয় আরো 3 গুণ বেশি করে করবে। আই ডু নট সি আ ওয়ে আউট অফ দিস প্রবলেম। আর আমাদের হতাশা যদি এক জায়গায় থাকে, সেটা হলো যে একটা সিবিআইয়ের ওপর যে হতাশাটা রয়েছে। ফর দ্য ফার্স্ট টাইম আমি তোমার কাছে স্বীকার করি যে সিবিআই এই ইনভেস্টিগেশনে নেবে, তার 10 দিনের মধ্যে কোনো একটা অজ্ঞাত কারণে আমায় ফোন করেছিল, এবং আমাকে ফোন করে তারা বলেছিল তারা আমাদের সঙ্গে কেসটা ডিসকাস করতে চায়। আমি তাকে সবিনয় বলেছিলাম যে আপনি আমার সঙ্গে কথা বলে কি এক্সট্রা পাবেন আমি জানি না, কিন্তু তখন আমার কিছু কিছু বক্তব্য, কিছু কিছু সোশ্যাল মিডিয়ার বক্তব্য বা পোস্টগুলো ভাইরাল হচ্ছিল। আইলাম সেখানে মনে রাখবেন আমি আরজি করের ভেতরের লোক নই, আপনি সবে মামলাটা ইনভেস্টিগেশনটা হাতে পেয়েছেন, আপনারা সেখানকার ওপর কনসেন্ট্রেট করুন, তার সার্কামস্ট্যান্সের ওপর কনসেন্ট্রেট করুন, যারা সেখানে কাজ করছিল তাদের ওপর কনসেন্ট্রেট করুন, ডাক্তারদের ওপর কনসেন্ট্রেট করুন। আর সেই দিন আমি সিবিআইকে বলেছিলাম যে ডাক্তারদের বলুন যে অত আমতা আমতা না করে তাদের হাতে যদি 10 জন সাসপেক্টেড নাম থাকে, সেই 10 জন সাসপেক্টেড নাম লিখিতভাবে একটা গ্রুপ টেবিলে রাখুক, বা এফিডেভিট করে দিক যে আমরা এই 10 জন 8 জন 9 জন 7 জনকে আমরা সন্দেহ করি। আমরা কি এখন হেয়ালি করে কথা বলার সময় এখন আছে? সো দ্যাট পার্টিকুলার টাইম আই টোল্ড সিবিআই যে আপনার ইনভেস্টিগেশন হয়ে যাবার পরে যদি মনে হয় কিছু ডিসকাস করতে হবে। আমি কে? আমি একজন আমি কোটি কোটি রাস্তার বাঙালির মানুষের মতো আর একজন মানুষ, যে বক্তব্যগুলো বলেছে সেই দুশ্চিন্তা, সেই হতাশার থেকে যে আমরা একটা হত্যাকে হত্যা বলে, আমরা একটা ধর্ষণকে ধর্ষণ বলে একটা প্রপারলি খোলা চোখে সেটা ইনভেস্টিগেট করতে পারি না। সেটা হয় পলিটিক্যাল এজেন্ডা হয়ে দাঁড়াচ্ছে, সেটা হয়তো কোনো গোষ্ঠীর এজেন্ডা হয়ে দাঁড়াচ্ছে, যে যার মতো করে আজকে পুলিশের কেউ পা মুচকে দিচ্ছে, কেউ কান মুলে দিচ্ছে, এবং এই নানান রকম প্রতিবন্ধকতা ফেস করে তখন পুলিশকে ইনভেস্টিগেট করতে হয়েছিল, এখন সিবিআইকে ইনভেস্টিগেট করতে হবে। আর ভারতীয় সুপ্রিম কোর্টকে তো আজকে আমাদের মানে প্রাক্তন চিফ জাস্টিস তো একটা সস্তার আইটেম নাম্বারে পরিণত করে দিয়ে গেল। এবং মানে চন্দ্রচূড় এত বড়ই ফ্লপ করেছেন যে নর্মালি এখন চিফ জাস্টিসরা দুপুর 12টায় যদি রিটায়ার করেন, দুপুর 2টোর মধ্যে তারা পোস্টিং পেয়ে যান। যে আজকে কতদিন হয়ে গেছে বর্তমান বিজেপি সরকার যে রঞ্জন গগৈকে হাইকোর্ট থেকে বার করে অন্য বোধহয় ওই কি জানি বলে ওলা ট্যাক্সি করে রাজ্যসভায় বসিয়ে দিয়েছিল, তারা এখনো চন্দ্রচূড়কে রাজ্যসভায় বসাতে হেজিটেট করছে। কে কোথায় কার সাথে বোঝাপড়া করেছে, কোন মানে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে বলে না যে চার্চিল পিছনে পিছনে হিটলারের সঙ্গে নেগোশিয়েট করছিলেন, অত শত আমরা বুঝি না। আমরা সাধারণ মানুষ এখনো চাইছি যে আজকে 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমাদের সোসাইটি একটা মার্ডার বা রেপকে বা বোথ রেপ অ্যান্ড মার্ডারকে যাতে মোটামুটি একটা সিভিক সেন্স নিয়ে প্রপারলি সেটাকে ইনভেস্টিগেট করতে পারে। I think that is the need of the hour. আর তোমাদের মাধ্যমে প্রচুর সমস্ত মিডিয়াকে বলবো যে আপনারা ভালো করতে গিয়ে খারাপ করবেন না, কারণ আপনারা এখন আপনাদেরও এখন টোনালিটিটা চেঞ্জ করতে হবে। আপনারাও সাহায্য করেছেন আজকে এই পয়েন্টসগুলোকে এস্টাবলিশ করতে। এখন এই পয়েন্টগুলো আর চেল্লাচেল্লির পয়েন্ট না, এটা চিৎকার চেঁচামেচির পয়েন্ট না,
এটা ওই 172 পাতার জাজমেন্টের মধ্যে প্রায় প্রতিটা পয়েন্ট বলা আছে। আর জুনিয়র ডাক্তারদের বলবো যে হ্যাঁ, আপনাদের স্টুডেন্ট সিলেকশন, থ্রেড কালচার, ফিনাইল দিয়ে এমসিআই কে ধোয়া মোছা করা, সবকিছু একটু ভবিষ্যতের জন্য তুলে রাখুন। ডাক্তার হিসেবে একজন সহপাঠিনী, একজন সহকর্মীর মৃত্যুর যে বিচারের যে এজেন্ডাটাকে, সেটাকে এখন প্রাধান্য দিন। একদমই। আর স্যার, আমার শেষ তিনটে প্রশ্ন আপনার কাছে। সিবিআই এর যে ভূমিকা এবং সিবিআই এর সেই ভূমিকা নিয়ে আপনি বিস্তর বললেন। সিবিআই এর ভূমিকা নিয়ে একদম খোদ নির্যাতিতার মা বারংবার বলেছেন যে সিবিআই এর ভূমিকা তাদের কাছে সবসময় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে, কারণ সিবিআই তাদের কাছে একরকম কথা বলেছেন এবং চার্জশিট যেটা পেশ করেছেন তার মধ্যে বিস্তর কন্ট্রাডিকশন ছিল। এই ক্ষেত্রে এই জন্যই কি কোথাও গিয়ে হাইকোর্টের কাছে, একদম নিম্ন আদালতের পর এবারে উচ্চ আদালতেও দেখা গেল একদম সিবিআই কে প্রশ্নের মুখে পড়তে হলো? বিচারপতি দীপ্তঙ্কর ঘোষ একদম বললেন যে আরজিকর দুর্নীতি মামলার বিচারে একদম সিস্টেমেটিক দেরি করা হচ্ছে তিনি বলছেন। এবং আমরা দেখেছি এ রাজ্যের যে কটা মামলা, সেখানে সিবিআই এর যে সাকসেস রেট কোনো কেসেই তো দেখা যাচ্ছে। দেখো, কথাটা হলো সিবিআই এর এগেনস্টে খুব পেঁয়াজের ঝাঁজ নিয়ে কথা বললে আমার তোমার কি খুব একটা খুব গর্ব অনুভব হবে? আমার তো মনে হয় হবে না। আমরা ভারতবর্ষ চতুর্থ পঞ্চম বৃহৎ অর্থনীতি বলে যতটা গর্ববোধ করি, এই ভারতবর্ষের মধ্যে আমরা আমাদের মেন ইনভেস্টিগেটিভ এজেন্সিগুলোকে এত সহজে যে তাদের দৃষ্টিভঙ্গিকে আমরা ঘোলাটে করে দিতে পারি, এটা তো আমাদের একটা দুঃখের জায়গা, একটা ভয়ঙ্কর দুঃখের জায়গা। এখন তোমাদের মতো সাংবাদিকরা কিছুদিন বাদে ইনভেস্টিগেশনে নামো, তোমরা ইনভেস্টিগেট করে বার করো যে কেন তাদের আজকে এইরকম একটা টিউন ডাউন ইনভেস্টিগেশন করতে হলো, হোয়াট ইজ দ্য রিজন। যদি সেইটা করতে পারো তাহলে ওই একই কথা বারবার ইকো করার থেকে দ্যাট উইল বি দ্য পাওয়ার অফ ইনভেস্টিগেটিভ জার্নালিজম। সিবিআই তো নিজের অফিস থেকে বসে বসে পরপর 4টে মেমো লিক করিয়ে দিল, তাহলে বাকি কথাগুলো সিবিআই কে দিয়ে লিক করালেই হয়, তাহলে নিজেরাই জানতে পারবে যে কোন অ্যানেস্থেশিয়া, কোন ফেন্টেনিল, কোন ওপেন ইথার তার মাথায় ঢালা হয়েছিল যার জন্য তারা এরকম কাজ করলো। আর বারবার আমাদের ওই একই এজেন্ডায় ফিরে যেতে হবে যে যদি নিজেদের কোথাও আমাদের একটা নিজেদের সেন্স অফ এথিক্সকে প্রমাণ করতে হয়, এই জিনিসটাকে আমরা যে একটা পার্টি পলিটিক্যাল ন্যারেটিভের মধ্যে ঠেলে দিচ্ছি, দিস ইজ রং, ভেরি রং। স্যার, সাম্প্রতিককালীন একদম প্রকাশ হয়েছে বাজেট, এবং এবারের বাজেটে যে ওষুধগুলোর দাম কমলো, তার কি কোনো প্রতিফলন ঘটবে সাধারণ মানুষ? দেখো, শাক দিয়ে মাছ থেকে লাভ নেই। এবার হেলথ নিয়ে কেউ চিন্তা ভাবনা করার কোনো সময় পায়নি। সবাই বোধহয় ক্যালকুলেশনে ব্যস্ত ছিল যে কত ইনকাম ট্যাক্স কাটলে কত ঘাটতি হবে এবং কত ইনকাম ট্যাক্স কাটলে কত কনজাম্পশন বৃদ্ধি হতে পারে। এইটা একটা আমাদের পয়েন্ট ছিল। কারণ মোদ্দা কথা হলো, আমাদের সময়, জানি না তোমরা এখন পরীক্ষায় বসলে কি হয়, আমাদের সময় পরীক্ষায় বসলে 40% না পেলে পাস করতে না। ভারতবর্ষ যদি 8% গ্রোথ রেট দেখাতে না পারে, ভারতবর্ষের কপালে দুঃখ আছে। আমাদের ট্রেড কমে যাচ্ছে, ইন্টারনাল কনজাম্পশন কমে যাচ্ছে, মধ্যবিত্তের ওপরে ট্যাক্স বেড়ে যাচ্ছে। সেই পরিস্থিতিটাকে খানিকটা সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে। সামনে যে ঝড়ঝাপটাটা আসছে সেটা হলো এই খ্যাপাটে ডোনাল্ড ট্রাম্প কি করবে, কেউ নিয়ে কারো কোনো ঠিক নেই। কত পার্সেন্ট ট্যাক্স ইন্ডিয়ার উপরে চাপাবে, সেই কারণে তুমি দেখতে পাবে এই যে টাকার দাম কমছে, 87 গিয়ে ঠেকছে। কেন হচ্ছে? এটা ইচ্ছাকৃতভাবে খানিকটা করছে যাতে পার্সেন্টেজ অফ ট্যাক্স বাড়লেও যাতে আমাদের এক্সপোর্ট ইন্ডাস্ট্রিটা মোটামুটি চলতে পারে। আর স্বাস্থ্যক্ষেত্রে কেউ কোনো ভাবনা চিন্তা করতে পারেনি, কপি পেস্ট করে 2-3টে প্যারাগ্রাফ লিখে দিয়েছে। তার মধ্যে যেটা দেখলেই আমার আতঙ্ক হয় যে একসময় মানুষ সুলভ শৌচালয় তৈরি করতো, এখন মেডিকেল কলেজ তৈরি করে। হ্যাঁ, তা এখন লোকে ওই সুলভ মেডিকেল কলেজ তৈরি করছে, সুলভ শৌচালয় তৈরি না করে। আর ভবিষ্যতে ডাক্তারগুলো যারা সেই পিলপিল করে পিঁপড়ে পপকর্নের মতো বেরোচ্ছে, তারা যে কি কাজকর্ম করবে ভগবানই জানেন। নানান রকম বিজনেস মিটে দেখবে বিরাট বিরাট স্যুট টাই কোট প্যান্ট পরে সব বড় বড় হেলথ কেয়ারের লোকেরা এসে বলবে যে আমি 1000 বেড করছি, আমি 5000 বেড করছি, আমি 15000 বেড করছি। আর বছরের পর বছর ফিরে গিয়ে দেখবে যে আমাদের ভারতবর্ষের টোটাল বেড ক্যাপাসিটি সেই 18 লক্ষ থেকে 20 লক্ষর মধ্যে আটকে রয়েছে।
কেন অঙ্কটা মেলে না? আমি গরিব মানুষ, আমার ফোনে ক্যালকুলেটর নেই, যাদের ফোনে ক্যালকুলেটর আছে তারা বাড়ি গিয়ে চেষ্টা করবেন। এই যে দাম্ভিকতাগুলো দেখবে, বড় বড় হেলথ কেয়ার কর্পোরেট সেক্টর ভারতবর্ষের হেলথ কেয়ারের 8 থেকে 9% এরকম। ভারতবর্ষের হেলথ কেয়ারকে এগিয়ে যেতে গেলে স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল নার্সিং হোমদের এনকারেজ করতে হবে, তারা যাতে ভালো করে কাজকর্ম করতে পারে। স্বাস্থ্য সাথীর মতো স্কিম আরো মানুষের কাছে পৌঁছে দিতে হবে, আয়ুষ্মান ভারতকে আরো এফেক্টিভ করতে হবে। আর নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট যে শিরদাঁড়াটা দেখাতে পারেনি, সেই শিরদাঁড়াটা হচ্ছে নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট যেরকম বুলডোজার করে ওই বাড়ি ভেঙে দেয়, সেই রকম ওই বুলডোজার হাসপাতালের সামনে দাঁড় করিয়ে একটা কথা বলা উচিত ছিল যে প্রত্যেকটা হাসপাতালের আয়ুষ্মান ভারত এবং গভর্নমেন্ট স্কিম নেওয়া শুড বি কম্পালসারি। কেন নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট সেই কথাটা বলতে পারলেন না? আমরা গরু খাবো কি খাবো না এই নিয়ে আপনার রাত্রের ঘুম ছুটে গেছে, এবং যে স্কিমটা আপনি 2014 সাল থেকে করেছেন, যে স্কিমের আপটেক বাড়ছে না, পর হাসপাতাল দিল্লির থেকে শুরু করে ভারতবর্ষের অর্ধেক স্টেট সেই স্কিম ছুঁয়ে দেখছে না। আজকে তো গান্ধীজি বেঁচে থাকলে ওটাকে আয়ুষ্মান ভারত না বলে হরিজন ভারত বলতেন। কেউ তো স্পর্শ করে দেখেন ওই স্কিমটাকে। তো অতই যদি আমাদের 56 ইঞ্চি ছাতির যদি আমাদের তেজ থাকতো, তাহলে বলা উচিত ছিল না যে ইট শুড বি মেড কম্পালসারি, যে আমার দেশের মধ্যে তোমায় যদি হেলথ কেয়ার করতে হয়, তোমাকে গভর্নমেন্ট হেলথ কেয়ার স্কিমে পার্টিসিপেট করতে হবে, না হলে লোটা কম্বল গুটিয়ে পালাও এখান থেকে। রাজ্যের স্কিমে পার্টিসিপেট করতে হবে, সেন্ট্রাল স্কিমে পার্টিসিপেট করতে হবে, দ্যাট হ্যাজ টু বি কম্পালসারি। কেন আমাদের গভর্নমেন্ট খালি মধ্যবিত্তকে মাথায় বন্দুক নিয়ে ট্যাক্স কালেক্ট করতে পারবে? একটা টুথপেস্ট কিনলে, 1 কিলো চাল কিনলে তার মধ্যে জিএসটি কালেক্ট করতে পারবে। আর যখন আমরা বড় বড় তাবেদারি করব হেলথ কেয়ার কর্পোরেটের নামে, এই হেলথ কেয়ার কর্পোরেটের নামে তাবেদারি করছেন বলে আপনার গভর্নমেন্ট হেলথ কেয়ার স্কিম মানুষের কাছে পৌঁছাতে পারছে না। একদমই। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সরকারি হাসপাতালগুলোর যে অবস্থা, যেভাবে জাল ওষুধ ধরা পড়ছে, আর সেক্ষেত্রে সরকারি হাসপাতালগুলোর ভবিষ্যৎ। দেখো, আমি কোনো সরকারের ওকালতি করতে আসিনি। তোমার পরে সময় হলে আমার সঙ্গে 15 মিনিট বসো, আমি বুঝিয়ে দেবো ভারতবর্ষের যেভাবে জাল নোট ধরা পড়ে সেভাবে জাল ওষুধ ধরা পড়ে। কারণ আমি কোনো রাজ্য সরকারের ওকালতি করতে নামছি না। আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির অবস্থাটা আদৌ ভালো নয়। এটা একটা টোটাল কপি পেস্ট ইন্ডাস্ট্রি। তার মধ্যে জেনেরিক, জেনেরিক উইথ ব্র্যান্ড নেম আমরা একেবারে দেদার করেছি। আমরা পেট্রোল পাম্প রেগুলেট করি, আমরা ওষুধের দোকান রেগুলেট করি না। আমরা রেস্টুরেন্টকে রেগুলেট করি, আমরা ফার্মাসি রেগুলেট করি না। কেন করি না? কারণ আমরা চাই যে মুড়ি মুড়কির মতো আজকে তুমি এখান থেকে বেরিয়ে তুমি একটা অ্যান্টিবায়োটিক কেনার চেষ্টা করো, তোমাকে দোকানে যদি অ্যান্টিবায়োটিকটা কিনতে হয় 20 টাকা করে, একটা অনলাইন ফার্মেসি তোমাকে সেই অ্যান্টিবায়োটিকের ওপর 50-60% ডিসকাউন্ট দেবে। এই দামটার কোনো মূল্য থাকে? কোনো মূল্য আছে ওই ওষুধের দামটার? তাহলে দামটার যদি মূল্য না থাকে, তাহলে প্রশ্ন আসে যে ওষুধের মধ্যে কম্পোনেন্টটা কি আছে। ভাই, তুমি কি বিক্রি করছো? তুমি নুন বিক্রি করছো না চিনি বিক্রি করছো? তুমি কি বিক্রি করছো? সুতরাং অন্যান্য ছুট ঝামেলা মিটিয়ে নিয়ে যেদিন আমাদের সরকার পক্ষরা সময় পাবেন যে বিভিন্ন এবং এই বিজনেস সভা মহাসভার শেষে একটু ভাববেন, কারণ মানুষের কথা বাদ দিন, নিজের বাড়িতে অসুখ বিসুখ হলেও কি ওষুধপত্র কিনে নিজের আত্মীয় স্বজনকে খাওয়াবেন, সেইটা আপনাদেরও 3 বার ভাবতে হবে। স্যার, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন চলছে, লক্ষ্য আরো বিনিয়োগ টাকা, সব শেষে কি বলবেন? দেখো, আমার মনে হয় সেটা নিশ্চয়ই চলা উচিত, আরো বেশি করে চলা উচিত। এবং আমার যদি আগামী কয়েক মাসের জন্য একটা স্লোগান ভাবতে হয়, তাহলে আমার স্লোগান হলো একটাই, সেটা হলো সেটিং চাই, আরো বেশি সেটিং চাই। এবং এই সেটিং করে বাণিজ্য সম্মেলনের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে আপনি সফটওয়্যার ইন্ডাস্ট্রি আনুন, আপনি হেলথ কেয়ার আনুন, আপনি ম্যানুফ্যাকচারিং আনুন, আপনি পশ্চিমবঙ্গের ইনফ্রাস্ট্রাকচার বাড়ান। যত বেশি সেটিং করবেন, আমি আগে 1 হাতে ভোট দিতাম, এখন আমি আপনাদের 2 হাতে ভোট দেবো। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।